আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত ৫ই আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। চট্টগ্রামের নির্মাণাধীন কর্ণফুলী রিং রোড প্রকল্পে পলিথিন ও ময়লাযুক্ত বালুসহ নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গোপন বৈঠক আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না, এর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে, জাতিসংঘের অস্ত্রত্যাগের আহ্বানের জবাবে হামাস। এবং হারারেতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ই আগস্ট বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতি জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয় এবং বিভিন্ন বিভাগ, দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ। বিস্তারিত উজ্জ্বল আহমেদের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের নানা স্লোগান সম্বলিত বর্ণিল ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে জড়ো হন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। এরপর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন পর্বে প্রবেশ করেছে বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থান একটা পরিবর্তনের শুরু মাত্র, কিন্তু ১ বছর ২ বছর অথবা একটা সরকার দুইটা সরকারের বিষয় না। এটা সরকার রেজিম আসবে যাবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কারণে যে পুরানো ব্যবস্থা, পুরাতন যে বন্দোবস্তের দিক থেকে ছেদ পড়ে গিয়েছে, যে আমরা একটা পর্ব পার করে এসেছি, সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি। আমি মনে করি এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহুমাত্রিক প্রকাশ আমরা ১-২ বছরে দেখব না, বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে, এই প্রজন্ম সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন, আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে গত ১ বছর বিটিভি, বেতার, পিআইবি সহ তথ্য মন্ত্রণালয়ের অধিকাংশ অধিদপ্তর অনেক কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়ের 15টা অধিদপ্তর আছে। জুলাই গণ অভ্যুত্থান প্রচার এবং জুলাই গণ অভ্যুত্থানের ডকুমেন্ট সংরক্ষণ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের নিয়ে ডকুমেন্টারি তৈরি করা থেকে শুরু করে অধিকাংশ অধিদপ্তর
মূলত জুলাই নিয়ে কাজ করেছে। বিটিভি, বেতার, বিশেষ করে আমাদের পিআইডি অনেকগুলো কাজ করেছে, গবেষণামূলক পিআইবি কাজ করেছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শহীদ এবং আহত সাংবাদিকদের পরিবারের সহযোগিতার চেষ্টা করেছে। উপদেষ্টা বলেন, শহীদদের আমরা যতদিন স্মরণ রাখব ততদিন নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকব। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামের বহুল আলোচিত কর্ণফুলীর নদীর তীর ঘেঁষে দ্বিতীয় আউটার রিং রোড চলতি বছরেই যা চালুর পরিকল্পনা করছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। কিন্তু প্রকল্পের শুরু থেকেই কর্ণফুলীর নদীর ময়লা বালু, পলিথিন সহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। নির্মাণ প্রকৌশলীদের আশঙ্কা, এভাবে সড়ক নির্মাণ করায় 1 থেকে 2 বছরের মধ্যে সড়কটি ধসে পড়তে পারে। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল 8.5 কিলোমিটার দীর্ঘ এই পথে নির্মিত হচ্ছে মেরিন ড্রাইভ, যা শহরে পরিচিত পেয়েছে দ্বিতীয় রিং রোড নামে। এই মেরিন ড্রাইভ নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে 2,779 কোটি টাকা। 2018 সালে শুরু হয় 3 বছর মেয়াদী এই নির্মাণ প্রকল্প। তবে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হয় কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়িয়ে তা এখন চলছে 7 বছরে। স্থানীয়দের অভিযোগ, চট্টগ্রামের জলাবদ্ধতা, যানজট নিরসন ও স্থানীয় পর্যটন বিকশিত করতে নেওয়া সরকারের এই প্রকল্পে ব্যবহার হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। প্রকল্পে নতুন ও মানসম্পন্ন ইট এবং বালু ব্যবহারের নিয়ম থাকলেও প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান করছে তার উল্টোটা। এ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশ হলেও তা আমলে নেয়নি প্রকল্প সংশ্লিষ্টরা। আমি 18 সাল থেকে এই পর্যন্তই দেখছি, মানে কি পরিমাণ পলিথিনযুক্ত ব্যবহার হয়েছে সেটা বললে আপনি বুঝবেন না। আমি বলবো যে পুরো রাস্তার নিচের 2টা স্তর পুরোটাই কিন্তু পলিথিনযুক্ত মাটি। মূলত এটা যথাযথ হচ্ছে না। এখানে এই পলিথিন এই নদী থেকে ড্রেজিং করে সরাসরি এখানে ফেলার এখতিয়ার আদৌ আছে কিনা আমার জানা নাই। যেহেতু এটা বিশাল একটা বাজারের রাস্তা, এটা ভালো মানের হওয়ার কথা উচিত। নদী ড্রেজিং করার বালুটা দিয়ে এই রাস্তাটা ভরাট করছে, নিচে পলিথিন, নিচে বিভিন্ন কাদা ময়লা, আপনারা নিজেরাও তো দেখতেছেন। আমার পিছনে কাদা ময়লা, এগুলো দিয়ে তো ভরাট করার আদৌ কথা না। এই রাস্তা দিয়ে বিভিন্ন বহু যানবাহন চলাচল করবে, কিন্তু আদৌ তো সঠিক পদ্ধতিতে রাস্তাটা হচ্ছে না। এলাকার জনগণ কষ্ট পাচ্ছে। সরেজমিনে দেখা যায় কর্ণফুলী নদীতে ড্রেজিং করে বিস্তীর্ণ এলাকায় এখনও চলছে রাস্তা ভরাটের কার্যক্রম। পাশেই নদীর তীর ঘেঁষে রাস্তার ধারে ব্লক বসানো হয়েছে এবং এখনও সে কাজ চলমান রয়েছে। কর্ণফুলী নদী থেকে ড্রেজিং করা বালু আর ময়লাযুক্ত মাটির স্তূপ করা হয়েছে, সেখান থেকেই ট্রাকে করে এনে তা রাস্তায় ফেলা হচ্ছে। এ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত প্রকল্প সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। আমি ইঞ্জিনিয়ার হইলে আমি সাইড ইঞ্জিনিয়ার, আমি সাইডে কাজকর্ম করি, আমি এগুলো বলতে পারবো। বিডি তো রাজীব দাস। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজীব দাস। তার দাবি, সবকিছুই হচ্ছে নিয়ম মেনে। আমাদের যেটা প্রকল্পের হচ্ছে, আমরা ওগুলো অপসারণ করে ওখানে লেয়ার বাই লেয়ার কমপ্লেকশন করে সঠিক ম্যাটেরিয়াল দিয়ে পরামর্শ প্রতিষ্ঠানের সুপারিশ করে প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছে। এখানে এই ধরনের কোনো জিনিস ব্যবহার করা হয়নি। যদিও ভিন্ন কথা বলছেন প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার অসীম কুমার হালদার। ক্যামেরার সামনে না বললেও মুঠোফোনে স্বীকার করেন রাস্তায় পলিথিন ব্যবহারের কথা। সাইডে যে আমরা ওয়াকওয়ে পলিথিন একটা সব ফেলে আর কি, বুঝছেন না, এগুলো একটা ব্যাপার আছে। আমরা পরিষ্কার করে কোলাতে পারি না অনেক সময়, এই আর কি। তবে নির্মাণ বিশেষজ্ঞরা বলছেন রাস্তাটি মানহীন ও পলিথিনযুক্ত বালু সড়ক নির্মাণে ব্যবহার করায় তা 1 থেকে 2 বছরের মধ্যেই বসে যেতে পারে। টলিথিন এটা খুবই দুঃখজনক যে এটা খুবই খারাপ হবে, রাস্তাটা দেবে যাবে, কিছুদিন পর নষ্ট হবে এবং বাইক বলবে যে সারফেস ডিস্টার্ব হচ্ছে, সারফেস করবে, আবার 2 বছর না যাইতেই সারফেস নষ্ট হবে। এই জন্য উচিত ইমপ্রুভ সাবগ্রেডটা খুব ভালো করে করানো। আর এই রাস্তাতে কিন্তু পুরো লোড নিবে, এখানে তো হেভি ট্রাক যাবে, এটা কিন্তু খুব সাবধান। এখনই যদি এটাকে রিকভারি না করতে পারে তাহলে আর কিন্তু ভবিষ্যতে এই রাস্তাটা দুঃখজনক। এরই মধ্যে প্রকল্পটির প্রায় 85% কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরেই তা চালুর পরিকল্পনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন,
চট্টগ্রাম। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয় এই মাহেন্দ্রক্ষণ। মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অন্যান্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। 2024-এর 33শে জুলাই ছিল জনজোয়ারের একদিন। শুক্রবার জুমার পরপর লোকে লোকারণ্য হয় রাজপথ। সারা দেশের পথঘাট এদিন জনতার দখলে চলে যায়। এদিনের ঘোষিত কর্মসূচি ছিল প্রার্থনা ও গণমিছিল। মসজিদে মসজিদে জুমার নামাজে দোয়া করা হয় হতাহতদের জন্য। নামাজ শেষে বের হয় গণমিছিল। ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানায় হেফাজতে ইসলাম। আমাদের ভাইদেরকে মারছে, সেই প্রতিবাদে আমরা রাজপথে আসছি। আমাদের ভাইদের আপনারা দেখছেন গুলি করছে ডাইরেক্ট। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা কর্মসূচিতে অংশ নেয় বিপুল মানুষ। গানে, গ্রাফিতিতে জোর জবরদস্তির বিরুদ্ধে অবস্থান জানান দেন নাগরিকরা। মেডিকেলের প্রচুর শিক্ষার্থী সামিল হন এদিনের কর্মসূচিতে। রাষ্ট্র সংস্কার চাই, কারণ সরকার প্রশাসনকে সঠিকভাবে ব্যবহারে ব্যর্থ। ধানমন্ডিতে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের পরিবেশনা নজর কাড়ে বাসিন্দাদের। বৃষ্টি উপেক্ষা করে ঢাকায় বিভিন্ন স্থানে বিক্ষোভে জড়ো হন মানুষ। রাজুক কলেজের সামনে শিক্ষার্থীদের বর্ষা স্নাত দ্রোহের আগুন উত্তাপ ছড়ায় চারদিকে। উত্তরায় গণমিছিলে সরাসরি গুলি চালায় আওয়ামী লীগের কর্মীরা। নৃশংস হামলা চলে খুলনা ও হবিগঞ্জে। সিলেট সহ আরও অনেক জেলাতেও বাধার খবর আসে। চট্টগ্রামে নিউ মার্কেটে ছাত্র জনতার বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল সহ অন্যান্য স্থানে প্রতিকূলতা পেরিয়ে আন্দোলনে নামেন অগণিত মানুষ। দেশি বিদেশি পত্রপত্রিকাগুলো এদিন খবর দেয় বাংলাদেশের কোটা আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হতে চলেছে। যেহেতু জনগণের শক্তিতে সেই সরকার ছিল না, ভারতের শক্তিতে এই সরকার টিকে ছিল। ফলে আপনি যখন এই সরকারের বিরুদ্ধে ফাইট করতেছেন, তাহলে আপনার এইটা শুধু কেবল আপনার দেশের ঘটনা না, এটার একটা আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক ইম্প্যাক্টও আছে। ফলে এই লড়াইটা কিন্তু এই জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ফলে অবশ্যই এই লড়াইটা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। দীর্ঘ আলোচনার পর ফ্যাসিবাদ মুক্ত একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভিন্ন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এসব সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের মাধ্যমে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।
একই সাথে জুলাই সনদের আইনগত কাঠামো থাকা প্রয়োজন বলেও মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী ও আইনজ্ঞরা। রিপোর্ট খালিদ আহসানের। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় ১৯টি মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিধান, নির্বাচন কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ বিভিন্ন মৌলিক সংস্কারে একমত হয় রাজনৈতিক দলগুলো। যদিও কিছু বিষয়ে বিএনপি সহ কয়েকটি দল আপত্তি সাপেক্ষে একমত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক ঘটনা। আমাদের এই ৫০ বছরের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলি কিছুতে একসঙ্গে বসতো না। বিদেশ থেকে লোকজন এসেছে, সান নিনিয়ান, তারপরে আরও একজন এসেছিল কমনওয়েলথ থেকে, ইউনাইটেড নেশন থেকে, ফরমার প্রেসিডেন্ট কার্টারও চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো মতেই প্রধান দলগুলিকে একমতে আনতে পারে নাই। সুতরাং আমাদের গণতান্ত্রিক সংস্কৃতিটা অত্যন্ত নেতিবাচক ছিল। সেদিক থেকে আমি বললো যে এটা একটা খুব ইতিবাচক একটা ঘটনা বা ডেভেলপমেন্ট বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সংস্কৃতিতে। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সুযোগ এটা, এই সুযোগ আমাদের হাতছাড়া করা চলবে না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কিংবা এর আইনগত ভিত্তি কি হবে তা নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা দেখা যাচ্ছে। অতীতের অভিজ্ঞতা থেকে বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদের আইনগত কাঠামো থাকা উচিত যাতে এসব সংস্কার বাস্তবায়নে বাধ্যবাধকতা তৈরি হয়। ১৯৯০ সালে দেখেছি এরশাদের যে কর্তৃত্ববাদ, যে সাধারণ শাসন, সেখান থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে চলে যাব এবং ৩টা জোটই কিন্তু সেটাতে স্বাক্ষর করেছিল। ওই যে স্বাক্ষর করেছিল তার একটাও ইমপ্লিমেন্টেশন করে নাই তারা। সুতরাং এই যে খালি স্বাক্ষরের দ্বারা যে সনদে যেটা এসেছে সেগুলি যে পরিপূর্ণভাবে কার্যকর হবে, এটা যদি কোনো আইনি ভিত্তি না থাকে তাহলে আশঙ্কা করি যে আমরা ৯০-এর পরে যে আমাদের যে আশাভঙ্গ হয়েছিল সেরকম আশাভঙ্গ আমাদের হতে পারে। আমাদের এতদিনের যে চেষ্টা, এই প্রয়াসটা যাতে বিফলে না যায় সেই জন্য চেষ্টা করা উচিত রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই এক ধরনের আইনগত কাঠামোর মধ্যে এই জুলাই সনদকে নিয়ে আসা, এবং এটা করা সম্ভব। আমরা যদি কোনো একটা আইন প্রণয়ন করতে পারি এবং রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে তারা ঐক্যমত্য পোষণ করেন যে ওই আইনের অধীনেই তারা নির্বাচনে যাবেন, এবং ওই আইনের অ্যাপেন্ডিক্সেই যদি আমরা জুলাই সনদের সব বিষয়বস্তুগুলা, যেখানে আমাদের এগ্রিড রিফর্মসগুলো সেগুলো যদি উল্লেখিত থাকে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটি যদি থাকে যে আগামী বছর ইলেকশনের পরে এই জুলাই সনদে প্রকাশিত সকল সংস্কার প্রস্তাব ওনারা বাস্তবায়ন করবেন, তাহলে এটাকে এক ধরনের লিগালি বাইন্ডিং একটা এফেক্ট দেওয়া সম্ভব। পুরো জাতি দেশের রাজনৈতিক বাকবদলের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের এটাই সময়। এই জুলাই সনদকে আমি মনে করি যে সংবিধানের অ্যাপেন্ডিক্স আনা সম্ভব, কারণ দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কনস্টিটিউশনাল ডকুমেন্ট, পলিটিক্যাল ডকুমেন্ট, যেটা হয়তো আমাদের রেফার করতে হবে বারবার। এটাকে যদি গণভোটে দেওয়া হয়, জনগণের ভোটের দ্বারা এটাকে পাশ করিয়ে নিয়ে তারপরে এটার আন্ডারে ইলেকশন দেওয়া উচিত। আমি জানি এটা শুনলে পরে পলিটিক্যাল পার্টিরা বলবে যে এটা আপনি একটা সময় ক্ষেপণের কথা বলছেন, কিন্তু অনেক সময় বলে না যে স্টিচ ইন টাইম সেভস 9। ঠিক সময়ে সেলাইয়ের ফোরটা পড়লে পরবর্তী পর্যায়ে হয়তো 9টা ফোর দিতে হয়, কিন্তু যখন একটা ফোর দিলে পরে জিনিসটাকে জোড়া লাগানো যাবে সেটা হয়তো আর হয়ে ওঠে না। জাতির ঐতিহাসিক এই সময়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। খালিদ আহসান, বিটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গোপন বৈঠক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শনের পর গণমাধ্যম কর্মীদের কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো অপকর্মে লিপ্ত হতে চায় তাহলে কোনোভাবেই ছাড় পাবে না। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ষড়যন্ত্রে যুক্ত থাকলে
তাদের ক্ষেত্রেও একই বন্দোবস্ত প্রযোজ্য হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। থানা পরিদর্শনের পর উপদেষ্টা রায়ের বাজার কবরস্থানে যান। সেখানে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এবার আন্তর্জাতিক সংবাদ। স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামাবে না তারা। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, গাজায় যুদ্ধবন্ধে হামাসকে তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ। সৌদি আরব, কাতার, ফ্রান্স ও মিশর সহ 17টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ ঘোষণাপত্রটি সমর্থন করেছে। এটি দ্য নিউ ইয়র্ক ঘোষণাপত্র হিসেবে পরিচিতি পেয়েছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, গাজায় গত মে মাস থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে মোট 1373 জন প্রাণ হারিয়েছেন। 2023-এর 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 60,249 জন নিহত হয়েছে, আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,47,089 জন। রাশিয়ার জলসীমার কাছাকাছি দুটি পরমাণু চালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বক্তব্যের জবাবে এই নির্দেশ দেন ট্রাম্প। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত মেদভেদেভের চরম উস্কানিমূলক বক্তব্যের জবাবে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি দুটি পরমাণু চালিত সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। বর্তমানে মেদভেদেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেদভেদেভ ও পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি 2008 থেকে 2012 সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় পুতিন তার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর পুতিন যখন আবার প্রেসিডেন্ট হন, মেদভেদেভ 2012 থেকে 2020 সাল পর্যন্ত তার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংযুক্ত আরব আমিরাত থেকে তাদের বেশিরভাগ কূটনৈতিক কর্মী সরিয়ে নিচ্ছে ইসরায়েল। নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। এমন পরিস্থিতিতে ইসরায়েল সম্প্রতি আরব আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ইউসি আব্রাহাম শেলিকেও প্রত্যাহার করেছে। রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিকবার অশোভন আচরণ এবং আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অনুপযুক্তভাবে প্রবেশ করার অভিযোগে আমিরাত আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছে। পরে জানানো হয়, শেলিকে আর তারা গ্রহণ করতে ইচ্ছুক নয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, আবুধাবির ওই ঘটনার সময় রাষ্ট্রদূতের আচরণকে আমিরাতের কর্মকর্তারা সীমা অতিক্রম এবং অমর্যাদাকর বলে বর্ণনা করেন। এনএসসি জানায়, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক 12 দিনের সামরিক হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে বিশেষ করে আরব আমিরাতে ইহুদি ও ইসরায়েলিদের উপর হামলার আশঙ্কা রয়েছে, বিশেষত শাব্বাত ও অন্যান্য ইহুদি ধর্মীয় ছুটির সময়। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে আন্তর্জাতিক পর্যায়ে দেশটির ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে এবং অনেক রাষ্ট্র ও মানবাধিকার সংস্থা ইসরায়েলের অভিযানে
গণহত্যার অভিযোগ তুলছে। 2020 সালে আমিরাত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যা ছিল মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ঘটনা। এরপর 2022 সালে উভয় দেশ একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। একই বছর দুবাই ও তেল আবিবের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা ও পর্যটন খাতের সম্পর্ক আরও গভীর হয়। ইসরায়েলি কর্মকর্তারা এতদিন ধরে দাবি করে আসছিল আরব আমিরাত ইসরায়েলিদের জন্য সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। তবে চলতি বছরের মার্চে আমিরাতে এক ইসরায়েলিকে হত্যার ঘটনায় 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় এবং সর্বশেষ রাষ্ট্রদূতকে ঘিরে বিতর্ক, সব মিলিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন স্পষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের একটি বারে বন্দুকধারীর হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন একজন সাবেক সেনাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল সকালে অ্যানাকোন্ডার দ্য আউল বারে এই গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 4 জনকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছে মন্টানা ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এই দুর্ঘটনার সন্দেহভাজন ব্যক্তিকেই সাবেক মার্কিন সেনা মাইকেল পল ব্রাউন হিসেবে শনাক্ত করা হয়েছে। বারের মালিক ডেভিড গোয়ার্ডার এবং পাবলিক রেকর্ডার অনুসারে 45 বছর বয়সী ব্রাউন বারের পাশেই থাকতেন। কর্তৃপক্ষ জানিয়েছে ব্রাউনকে শেষবার অ্যানাকোন্ডার ঠিক পশ্চিমে স্ট্যাম্প টাউন এলাকায় দেখা গিয়েছিল এবং তাকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। আবারও দেশের খবর। জুলাই অভ্যুত্থান স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ক্যামেরায় জুলাই বিপ্লব। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের ফটো সাংবাদিকদের তোলা 100টি আলোকচিত্র স্থান পেয়েছে। এসব আলোকচিত্রে উঠে এসেছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর চালানো নির্যাতন, নিপীড়ন ও সহিংস ঘটনার বাস্তব চিত্র। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন করে সিটি মেয়র বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলিল হিসেবে এই আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন করে তুলবে। 36 দিনের কথা বলছো, কিন্তু এটা শুধু 36 দিন নয়, এটা পুরো 16 বছরের একটা ইতিহাস। কাজে এইভাবে যদি আমরা এই জিনিসগুলোকে বিশ্লেষণ করতে পারি এবং এটাকে আত্মস্থ করে যদি আমরা ঐক্যবদ্ধের জায়গায় আসতে পারি, তাহলে যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ শহীদ হয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, জুলাই আগস্টে আমার ছাত্র ভাইরা রাজপথে রক্ত দিয়েছে, আমার বোনেরা আত্মাহুতি দিয়েছে, তারা শ্রমিক সহ, ছাত্র সহ, যুবক সহ, ব্যবসায়ী সহ, পেশাজীবী সহ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ যেখানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল, সেই স্বপ্ন মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার রক্ষা, সেটা অবশ্যই বাস্তবায়িত হবে বলে আমরা মনে করি। পরে প্রেস ক্লাব ভবনে এক আলোচনার সভার আয়োজন করা হয়। এতে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন, প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি AKM মহসিন, সাধারণ সম্পাদক মাহবুব তালুকদার সহ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় সার্কিট হাউসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সিএমপির উপ কমিশনার মাহমুদা বেগম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবিদুর রহমান, সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, জুলাই শহীদ ও আহতদের মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জুলাই আগস্টের শহীদদের মায়েদের উপর নির্মিত স্মৃতিচারণমূলক তথ্যচিত্র প্রদর্শিত হয়। রাঙামাটিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নতুন ফসল নির্বাচনের উপর পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক নাসিম হায়দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুল্লাহ, অতিরিক্ত পরিচালক ডক্টর কাজী মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 26 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 33 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 12টা 51 মিনিটে, ভাটা শুরু হবে সকাল 7টা 31 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বেলা 2টা 16 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 8টা 3 মিনিটে।